শেষ করব, খুবই অল্প টপিক ছিল, ওগুলো খুব দ্রুত শেষ করব। আর যেটা শেষ করব হলো এটা কি খুবই বোরিং ছিল, আজকে খুব মজা করব। এত স্লো কেন? এটা মনে হয় একটু প্রবলেম হচ্ছে, গাড়ি নিচ্ছে অনেকক্ষণ পর আসছে। এমআই টিভি তো আমি তো চলবো আগে আমরা কোন অবধি পড়ছিলাম যেন ডিডিএল পড়ছিলাম। স্যার ডিডিএল না একটু আচ্ছা একটু তাড়াতাড়ি শেষ করি, তারপর আপনার ক্লাস শেষ করি। হোস্টেলে ডিসকাউন্ট কি সবাই যখন স্কুল আসে তাহলে 50 টাকা লাগবে, 40 টাকা 8 পিজ্জা। আচ্ছা খুবই দ্রুতভাবে আগাইলে এই জিনিসটার পর আজকে আমরা একটু অন্য একটা টপিকে ঢুকবো। চালু তো চালু 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 করে। আচ্ছা এখানে বলছে there are two types of DML মানে কি ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। একটা হলো কি প্রসিডিউরাল, একটা কি ডিক্লারেটিভ। Procedural it require a user to specify what data are needed and how to go. আচ্ছা এটা পড়াইছে না আমার কাছে তো মনে হচ্ছে আমি পড়াইছি। জি স্যার আমি প্রসিডিউরাল ডিক্লারেটিভ পড়াইছিলাম। জি স্যার 100% পড়াইছি। 100% না পড়াইছে এই যে এগুলো বলে এটাও পড়াইছি, এটা পড়াইছি, ডাটাবেস ডিজাইন। ওকে ডাটাবেস ডিজাইন। আচ্ছা এর আগে আমি আপনাকে বলি যে ডাটাবেস ডিজাইন জিনিসটাকে কি আমি আমার মতো করে বলবো, এরপর এটা দেখবো। ডাটাবেস প্রত্যেকটা ডাটাবেসই ডিজাইন করা হয়। আপনারা একটা জিনিস তো এতক্ষণে ক্লিয়ার হয়ে গেছে যে প্রত্যেকটা ডাটাবেসের পিছনে কিছু মেকানিজম থাকে, ফিজিক্যাল লেয়ার থাকে, লজিক্যাল লেয়ার থাকে। এখন একটা ডাটাবেস ডিজাইন করতে গেলে আপনার কি কি চিন্তা করতে পারেন, কি কি চিন্তা করতে পারেন? আপনি একটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা বিজনেস মাইন্ডেড যদি হয়ে থাকেন তখন আপনার ওই অনুযায়ী ডাটাবেস তৈরি করতে হবে। কি অনুযায়ী ডাটাবেস তৈরি করতে হবে দেখেন, চিন্তা করেন। দেখেন যখন আপনি একটা বিজনেস চালাবেন তখন আপনার ওই একটা আইটি কোম্পানিতে যেই রকম বা কম্পিউটার সায়েন্সের যেই রকম চিন্তা করা লাগে তখন আপনার কি বিজনেসের জন্য কি আপনার তখন সেই একই রকমের চিন্তা করা লাগবে না। একটা হবে বিজনেস ওরিয়েন্টেড আর একটা হবে কম্পিউটার সায়েন্স ওরিয়েন্টেড। এই জিনিসটাই তো না যে দুইটার সময় আমার কি করতে হবে, দুই রকম চিন্তা করতে হবে। এটুকু কি বুঝছেন? ঠিক এই জিনিসটা এখানে বলছে যে আপনার দেখেন লজিক্যাল ডিজাইন। লজিক্যাল ডিজাইন কি আমরা লজিক্যাল লেয়ারটা যেরকম পড়ছিলাম না, ক্লোজ টু দ্যাট। দেখেন deciding on the database schema. Database design require that we find a good collection of relations. দেখেন আপনাকে আমি কি বলি, আপনি টেবিল তৈরি করলেন, ওকে ভালো মতো টেবিল তৈরি করলেন, কিন্তু এই টেবিলগুলো এমন ভাবে তৈরি করবেন যে এই টেবিলটা আপনি একটার সাথে আরেকটার কোনো কানেকশনই করা যাচ্ছে না। সেটা কি গুড কানেকশন হবে? আপনার সেই ডাটা রিডান্ডেন্সি তো তৈরি হয়ে যাবে, ইজন্ট ইট? তার মানে কি আপনার কি করতে হবে, এই জিনিসটাকে আস্তে আস্তে ডাটা এই ফ্যাক্টটাকে আপনার কি করতে হবে, যখন আপনি ডাটাবেসের কথা চিন্তা করবেন আপনার চিন্তা করতে হবে যে আমি অবভিয়াসলি রিলেশন মেক করব, তাহলে কি হবে আমার গুড ইউজেস অফ টেবিল হবে। একটু কি বুঝছেন? রিডান্ডেন্সি জিনিসটা হলো বারবার ইউজ করা, এটাই হলো পুনরাবৃত্তি রিডান্ডেন্সি। ওকে এটা একটা ইংলিশ ওয়ার্ড।
বারবার কোন একটা কিছু করা, আপনি বারবার সরিয় এ এখানে এ অনেকবার লিখতেছেন না, এটা কি রিডান্ডেন্ট করতেছেন, পুনরাবৃত্তি। ওকে, এখন দেখেন আপনার বিজনেস ডিসিশন নিতে হবে। হোয়াট অ্যাট্রিবিউটস শুড উই রেকর্ড ইন দ্য ডাটাবেস। চিন্তা করেন, আপনি যখন একটা লজিক্যাল লেয়ার নিয়ে চিন্তা করতেছেন, ভালো কথা। এখন আপনার ওই কোম্পানিতে শুধু লজিক্যাল লেয়ার নিয়ে চিন্তা করলে হবে? আপনি অবভিয়াসলি একটা ইনস্টিটিউশনের জন্য কাজ করতেছেন, তার মানে সেটার জন্য আপনার কি করতে হবে? অবভিয়াসলি আপনার বিজনেস আইডিয়াটাও চিন্তা করতে হবে। এখন বিজনেস আইডিয়ার জন্য কি কি লাগতে পারে? আমি একটা সুন্দর টেবিল বানালাম, যেটা আমি লজিক্যাল করতে পারলাম, যে আইডি, নেম, এজ, সেকশন। ভালো না? খুব সুন্দর একটা টেবিল না? পারফেক্ট টেবিল, গুড। কিন্তু এখন আমি যদি বিজনেস পার্সপেক্টিভ চিন্তা করি, কার কত টাকা পেমেন্ট হয়েছে আর ডিউ হয়েছে, এই দুটো যদি আমি অ্যাড না করি, তাহলে কি বিজনেস লজিক মেইনটেইন করবে? তার মানে কি আপনি সুন্দর রিলেশনাল টেবিল বানাইতে পারেন, কিন্তু তার সাথে সাথে আপনার কিসের কথা চিন্তা করতে হবে? বিজনেস লজিক্যাল লেয়ারটা চিন্তা করতে হবে। এখন আরেকটা কি কম্পিউটার সায়েন্স দিচ্ছে, what relation schema should we have and how should the attribute be distributed among the various relational schema? এইটা হলো আমাদের কাজ। মানে কি দেখেন, কম্পিউটার সায়েন্স ডিসিশনটা কি, আপনি অ্যাট্রিবিউটও বসাইছেন, রিলেশনও মেইনটেইন করছেন, কিন্তু এখন কোন ডাটাটা কোনটার জন্য লজিক্যালি সেট হবে, কোনটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, এই জিনিসটা কম্পিউটার সায়েন্স ডিসিশন নেবেন না? যে ধরেন আপনি আইডি, নেম, সেকশন এই ইনফরমেশন দিলেন অ্যাডমিনের কাছে, আর আমার কাছে দিলেন আইডি, নেম, পেমেন্ট ডিটেইলস, এটা দিলেন আমার কাছে, হবে? ওকে, আপনি আইডির জায়গায় আপনি অনেকগুলা স্টার 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 বসাইতেছেন, হবে? পেমেন্টের জায়গায় নিজের নাম লিখে দিতেছেন, হবে? তার মানে এই কনস্ট্রেইন গুলা সেট করতেছে, কোন অ্যাট্রিবিউটের আন্ডারে কোন ডাটাটা সেট হবে এবং কিভাবে ডিস্ট্রিবিউশন করবে, এটা কাদের কাজ? কম্পিউটার সায়েন্সের ডিসিশনের কাজ। একটু কি ক্লিয়ার? ওকে, ফিজিক্যাল ডিসিশন, ডিসাইডিং দ্য ফিজিক্যাল লেআউট অফ দ্য, আচ্ছা ফিজিক্যাল লেআউটের কথা মনে আছে না? যে আমরা যখন ফিজিক্যাল লেআউটের কথা চিন্তা করব, এই লেআউটটার উপর বেস করে আমার টেবিলটা অটোমেটিক্যালি কাজ করতেছে নাকি, এই চিন্তাটা করাই কি ফিজিক্যাল ডিজাইন। ক্লিয়ার? স্যার আমার ওই লাস্ট ক্লাসে ফিজিক্যাল লেভেল আর লজিক্যাল লেভেল নিয়ে একটু কনফিউশন ছিল, পরে আমি এটা নিয়ে একটু পড়ার চেষ্টা করছি। তো ফিজিক্যাল লেভেলটা যা বুঝলাম, ওই যে হার্ড ড্রাইভ, এসএসডি, এগুলোর ওরা এক্সাম্পল হিসেবে বলতেছে। হ্যাঁ, তার মানে কি, মানে আপনার ডাটাবেসটার সাথে হার্ড ড্রাইভ এন্ড মেমোরির সাথে কোরিলেশন হচ্ছে নাকি, ওই জিনিসটা চিন্তা করতে হবে। লজিক্যাল লেভেলে আপনার কি চিন্তা করতে হবে, কোন অ্যাট্রিবিউটটা কোন আন্ডারে সেট হচ্ছে, এটা। আবার হচ্ছে রিলেশনশিপ, হ্যাঁ, রিলেশনশিপ মেইনটেইন। ওকে, তারপর কি আছে আমাদের? ডাটাবেস ইঞ্জিন। আর ডাটাবেস সিস্টেম ইজ পার্টিশন, এটা কি পার্টিশন? আচ্ছা, এই লাইনটাকে বন্ধ করবেন? আমি না এই টিভিতে আমার অসুবিধা হচ্ছে। এখন ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আপনাদের কি অসুবিধা হয়? আমার অসুবিধা হচ্ছে রিফ্লেকশন করতে। আচ্ছা, এখানে এটা পারফেক্ট দেখা যাচ্ছে না সব? ওকে, আর ডাটাবেস সিস্টেম ইজ পার্টিশন ইনটু মডিউল that deal with each of the responsibilities of the overall system. আচ্ছা দেখেন, এখানে কি বলছে, একটা ডাটাবেস সিস্টেমের অনেকগুলো মডিউলে পার্টিশন করা থাকে। মডিউল মানে কি? এক মডিউল মানে সোজা হিসেবে কয়েকটা ভাগ, আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কয়েকটা ভাগে আপনি ভাগ করে রাখছেন। এইটুকু কি ক্লিয়ার? এই জিনিসটা ওভারঅল একটা সিস্টেমের কতটুকু কোন জিনিসটা কিভাবে রেসপন্সিবিলিটির জন্য দায়ী হচ্ছে, এই জিনিসটাই কি ডাটাবেস ইঞ্জিনের কাজ। ডাটাবেস ইঞ্জিনটা অ্যাকচুয়ালি কি করতেছে, মডিউলের পার্টিশনটা করতেছে এবং তার কি করতেছে, রেসপন্সিবিলিটিগুলো বলে দিচ্ছে যে আপনি এই কাজটা এইভাবে করবেন, এই কাজটা এইভাবে করবেন, এই মডিউলে এই সেকশনটাই যাবে। ধরেন আমি জাস্ট একটা উদাহরণ দিই, স্টুডেন্ট ইনফরমেশন একটা মডিউল, কিন্তু এই স্টুডেন্ট ইনফরমেশন মডিউলের মধ্যে অনেকগুলো ভাগ থাকতে পারে না। যেমন একটা থেকে স্টুডেন্ট পার্সোনাল ইনফরমেশন, স্টুডেন্ট পেমেন্ট ইনফরমেশন, স্টুডেন্ট একাডেমিক রেজাল্ট ইনফরমেশন। তার মানে কি আপনি তিনটা মডিউল পাচ্ছেন না, স্টুডেন্টেরই তিনটা মডিউল পাচ্ছেন না। তার মানে কি এখন কি বুঝতে পারতেছেন মডিউল জিনিসটা কি?
তার মানে কি একটা স্টুডেন্ট টেবিলকে আমরা তিনটা পার্টিশনে সেগমেন্ট করলাম না, তিনটা আলাদা আলাদা ভাগে সেগমেন্ট করলাম না। এই জিনিসগুলাই মডিউল, এবং তার রেসপন্সিবিলিটি গুলো কি, এটার কাজে কি করবে, ডাটাবেস ইঞ্জিনটা করবে। ওকে, আচ্ছা, the functional components of a database system can be divided into তিনটা উপায়। কি বলছেন, the storage manager, এই যে দেখেন একটু আগে যে হার্ডওয়্যারের কথাটা বলছিলেন, এই জিনিসটা কে মেইনটেইন করবে, the storage manager। ওকে, the query processor component, যেটা লজিক্যাল লেয়ার আন্ডার করে, and the transaction management component, এবং এই ডাটাগুলো যে ট্রানজাকশন হয়, একটার সাথে আরেকটা চেঞ্জ হচ্ছে, ইন্টার কম্পাবিলিটি হচ্ছে, রিলেশন মেইনটেইন করছে, শো করতেছে, এই জিনিসটা করার জন্য একটা ম্যানেজমেন্ট কম্পোনেন্ট। ক্লিয়ার? ওকে, এখন আসছে হলো কি স্টোরেজ ম্যানেজার। এই যে এখানে তিনটা যে কথা বলেন, এই যে দেখেন আমি আপনাকে বলি, এই স্টোরেজ ম্যানেজারটা সোজা হিসাব, আপনার স্লাইডেও দেখার দরকার নেই। স্টোরেজ ম্যানেজারটা কথা শুনে কি মনে হচ্ছে, সে ডাটাবেসে কি করবে, স্টোর করবে, স্টোরের ম্যানেজমেন্ট গুলা সে কাজ করবে। তার মানে দেখেন এই স্টোরেজের আপনার দুইটা ফলোইং টাস্ক আছে। দেখেন যে ওএস ফাইল ম্যানেজার, ওএস ফাইল মানে বুঝেন, অপারেটিং সিস্টেম ফাইলের যে যত ম্যানেজমেন্ট আছে সেটা করবে, এন্ড যে কিভাবে সর্টিং, আপডেটিং ডাটা এগুলো হচ্ছে রিট্রিভ করতেছে, এই জিনিসগুলো খেয়াল করবে। স্টোরেজের কাজ এটাই না, স্টোরেজ ম্যানেজার কাজ এটাই না। ওকে, এবং স্টোরেজ ম্যানেজারের কিছু কম্পোনেন্ট আছে, সেটা কি আপনার ফাইল ম্যানেজার করতে পারে, বাফার ম্যানেজার করতে পারে। বাফার ম্যানেজার কি, এটা আপনার আমার তো বোঝা দরকার না, আমি জাস্ট একটু বলি বাফার মানে কি আপনি বলেন তো। যখন ইউটিউবে একটা ওয়ার্ড শুনছেন না, বাফার, বাফার মানে একটু আটকানো। আমাদের অপারেটিং সিস্টেম, আপনাদের মনে বলা হয়েছে যে যখন একটা কুইরি প্রসেস করতে যায় তখন কিন্তু সে হোল্ডে থাকে। যখন আপনি একটা প্রসেস বললেন যে ওকে এটা এখন করো, একটা ডাবল ট্যাপ করে বললেন যে এটা এখন করো, তো যখন আপনি এটা কাজটা করবেন তখন কম্পিউটার কিন্তু সাথে সাথে এটা কাজ করে না, ও ন্যানো সেকেন্ড এই কুইরিটাকে বা এই ইনস্ট্রাকশনটাকে একটু হোল্ডে রাখে। তার মানে এটা কি করতেছে, বাফার করতেছে না, দ্যাটস কি বাফার ম্যানেজার। ক্লিয়ার? ফাইল ম্যানেজার তো বুঝছেন ফাইলের কি করবে, আর ট্রানজাকশন ম্যানেজারও বুঝা গেছে। অথরাইজেশন এন্ড ইন্টিগ্রিটি ম্যানেজার, অথরাইজেশন কি কে বলতে পারবেন বলেন, বলেন অথেন্টিকেশন, অথরাইজেশন বলেন আপনি স্যার চেক করা কি যে আমরা যখন ডাটাবেস অ্যাক্সেস করব অবশ্যই চেক করা লাগবে যে ইউজার পাসওয়ার্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, তার মানে কি আপনি যখন ফেসবুকে লগ ইন করেন আপনার কাছে অথরাইজেশন আসে না, অথরাইজেশন একটা মেসেজ বা মেইল আসে না, এখন তো পাসওয়ার্ড দেওয়া লাগে না, আপনার অথরাইজেশন একটা মেইল আসে, তিনটা নাম্বার দেয়, একটা নাম্বার আপনি সিলেক্ট করে দেবেন। তার মানে কি এটা কি করতেছেন, আপনি অথরাইজ করতেছেন যে এটা আমি ভাই, আর কেউ না। আর ইন্টিগ্রিটি, ইন্টিগ্রিটি জিনিসটা কি, দ্যাটস কম্বাইন্ড, কম্বিনেশন। যেমন ওই যে আমি বললাম গ্রামারলির কথা শুনছেন না সবাই, গ্রামারলির কথা শুনছেন সবাই? শুনছি। আচ্ছা, গ্রামারলি বা চ্যাটজিপিটি, চ্যাটজিপিটির আপনি যে এপিআইটা এটা আপনি সার্চ ইঞ্জিনের সাথে ইন্টিগ্রেট করে দিবেন, ইন্টিগ্রেট কি কানেক্ট করে দিবেন, তাহলে কি হবে বলেন তো, তাহলে কি আপনি যেটা সার্চ দিচ্ছেন সেটা কি হবে, সাথে সাথে চ্যাটজিপিটিরও তার ভাষ্যটা দিবে, গুগলও তার ভাষ্যটা দিবে। এখন গুগলে দেখতেছে জেমিনাই না, আমি চ্যাটজিপিটিটা এইজন্য আমি টাইপ আছে যে আপনি ওইটার এপিআইটা ইউজ গুগলে সার্চ করলে এখন উপরের দিকে পাশ থেকে আসে, জেমিনাই একটা চলে আসে। কেন আসে জানেন, কেন এটা ফ্রি ফ্রি দিচ্ছে, কারণ জেমিনাই কাইন্ড অফ ফ্লপ খাচ্ছে, আসলে কারণ ওর অনেক কিছু কোর, অনেক ডাটাবেসের সিস্টেম। জেমিনি একটা জিনিস ভালো করে, রিয়েল টাইম ডেটা ভালো, এটা চ্যাটজিপিটি সলভ করে ফেলছে। হ্যাঁ চ্যাটজিপিটি সলভ করে ফেলছে, আমি জানি এই জিনিসটা বলবেন আপনি, কিন্তু এই একটা প্রবলেমে চ্যাটজিপিটি ছিল যে ও ধরেন আগের ডেটা নিয়ে ইনফরমেশন দিত, এখন কারেন্টলি ধরেন কয়টা বাজে এই ইনফরমেশনটা দিতে হচ্ছে ঠিক আছে, ও ইনফরমেশনটা অন্যভাবে দিতে পারে, কিন্তু এখন এটা ও সলভ করে ফেলছে। তো জেমিনি কাইন্ড অফ একটু গুগল এখানে আসলে মার্কেট ডাউন হচ্ছে সোজা হিসেবে। ওকে, আচ্ছা এখন চিন্তা করেন আমরা আগে জাস্ট 2 বছর আগেও আমরা কোনো একটা সার্চ দিতে এখন আমরা গুগলে যেতাম, জাস্ট 2 বছর পরে কথা চিন্তা করেন, এখন সার্চের কথা শুনলে আমরা একটা কিছু নরমাল সার্চ যে আশেপাশে কি ভালো আছে এইটা বা রেকমেন্ডেশন দাও, এগুলোর জন্য আমরা একটা চ্যাটজিপিটি ইউজ করি। দ্যাট মিন্স জিনিসটা তো বুঝতে পারছেন,
ডাউনে ফালায় করতেছে না, বেটার ইমপ্রেস করতেছে। এখন ধরেন আপনি ভালো রেজাল্ট করবেন, কারণ আপনি বলতে পারবেন না তো যে আমি আরেকজনকে ডাউন করে আমি করতেছি না, আপনি ভালো করতেছেন, ফ্যাক্ট এটা। ওকে, আচ্ছা ওকে, স্টোর ম্যানেজারের তিনটা ফ্যাক্টর আছে। এই তিনটা ফ্যাক্টর ফিজিক্যাল লেয়ারের সাথে কানেক্টেড। একটা হলো ডাটা ফাইলস, ডাটা ডিকশনারি আর কি ইন্ডিকেটস। আচ্ছা শুনেন, আপনাদের এই জিনিসটা, এই তিনটা স্ট্রাকচারের এই পার্টটা মনে রাখবেন। ডাটা স্টোরেজ ম্যানেজারের ডাটা ফাইলগুলো কি করে বলেন তো? কি বলছে? স্টোর দা ডাটাবেস ইটসেলফ। তার মানে কি, সে এই ডাটা ফাইলগুলোকে স্টোর করে রাখে, তাই না? আপনার টেবিলগুলো একটা ডাটা ফাইলের মধ্যে স্টোর করে রাখতে পারে না? ডাটা ডিকশনারি স্টোর ডাটা ফাইল অ্যাকচুয়ালি কি? ডাটা ফাইলগুলো যেটার মধ্যে ডাটাবেসটা ইটসেলফ সেভ হবে। আপনি যখন একটা স্কিমা বা একটা টেবিল ড্র করতে যাবেন, আপনি ওটা একটা ফাইলের মধ্যে সেভ করতে পারবেন। মানে সম্পূর্ণ টেবিলটা, মানে অনেকগুলো আছে, অনেকগুলো, এটাকে একটা ফাইলের মধ্যে আপনি রেখে দিবেন। এটাই কি আপনার ডাটা। ক্লিয়ার? একদম সিম্পল। আচ্ছা, stores metadata about the structure of the database, in particular the schema of the database. আচ্ছা, এটা কি বলছে চিন্তা করেন। মেটাডাটা মানে কি বুঝছেন? মানে আগের দিন আমি আপনাদের বলছিলাম ডাটার মধ্যে ডাটা। ওকে, ডাটার মধ্যে ডাটা। যেমন একটা ইউনিভার্সিটির ডাটা কি, তার কি কি ডিপার্টমেন্ট আছে? কম্পিউটার সায়েন্স, সিএসসি, ট্রিপলি, বিবিএ। ধরেন সিএসসি এর আন্ডারে এখন আবার কয়জন টিচার আছে? এই কয়জন টিচার আছে, ওই টিচারের আন্ডারে কোন কোন স্টুডেন্ট কাউন্সিলিং এ আছে। তার মানে কি, ডাটার আন্ডারে ডাটাগুলোকে আমরা কি বলবো? মেটা। এটা অলওয়েজ মনে রাখবেন। এটা আপনাদের ডাটাবেস হোক, রিসার্চ হোক, বা আপনার হলো ওয়েব ডেভেলপমেন্ট হোক, সবসময় আপনার হলো মেটাডাটা ওয়ার্ডটা কাজে লাগে। ওকে, এটা কি করে? আপনার হলো মেটাডাটাগুলোকে স্টোর করে এবং ওইটা ডিরেকশন যে ওকে মেটাডাটাগুলো এই পাতে আছে। দেখেন, ডাটা ফাইল তো আপনি ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, কিন্তু ডাটা ফাইলের কোন স্কিমার আন্ডারে কোন মেটাডাটাটা জমা আছে এটার জন্য একটা ডিরেকশন লাগবে না? তার মানে এই ডিকশনারিটা কি করে? ডাটা ডিকশনারিটা ওই ডিরেকশনটা ফলো করতে আপনাকে হেল্প করে। এটা কি ক্লিয়ার? বুঝছেন? ওকে, can provide fast access to data item and database index provide point। আচ্ছা, এটা বাদ দেন, আমি আপনাদের বলি। আপনারা যখন বই খুলেন তখন আপনি সামনে কি পান? ইন্ডেক্স। ইন্ডেক্স পান না? সেই আপনারা সামনে ফার্স্টে প্রথমে সূচিপত্র পান না, যে এই জিনিস আছে। তার মানে কি, এই জিনিসটা আপনার কাজটা কি করে? আপনি যখন একটা ডিকশনারিতে একটা ওয়ার্ড খুঁজতে যান, যদি নিয়ম না জানেন খুব দেরি লাগবে না? যদি আপনি ইন্ডেক্সে জানেন যে ওকে বি এর ওয়ার্ডগুলো শুরু হইছে 500 নাম্বার পেজ থেকে, তাহলে কি ডাটাটা ফাস্ট রিট্রিভ হবে না? আপনি খুব দ্রুত রিট্রিভ করতে পারবেন না? আপনি একটা ডাটাবেজের একটা ডিরেকশন আপনি জানেন, তখন আপনি ওই ডিরেকশনের লিংকটা বা পাথটা কপি করে দিলেই চলে আসবে না? কিন্তু আপনি ডিরেকশনের পাথ জানেন না, তাহলে কি আপনার কোড দিয়ে বারবার আপনার ওটাকে রিট্রিভ করতে করতে তারপর আপনার আনা লাগবে না? এই জিনিসটাই কাজ করে ইন্ডেক্স, যে আপনার কি সোজা হিসাব বইয়ের সূচিপত্রের মতো কাজ করে, ডাটাবেসের সূচিপত্র। ক্লিয়ার? ওকে, এটা স্যার কম ডেটা থাকলে তখন আর ওটা টাইমার বাড়াই দেবে। কম ডেটা না, এটা বেশি ডেটা থাকলে এটা কাজে লাগে। হ্যাঁ এটাই। আমরা তো কম ডেটার কথা চিন্তাও করবো না, কারণ আপনাদের প্রজেক্টের জন্য কম ডেটা, বাট আপনারা তো যে কোনো কিছু ইউজ করতে পারেন প্রজেক্টের মধ্যে, কিন্তু আপনার যে অর্গানাইজেশনের কথা চিন্তা করেন, ডাটা কত আছে। একটা ডাটা আপনি যদি কি জানি স্ক্র্যাপিং করতে যান, তাহলে আপনার প্রায় 45 মিনিট 1 ঘন্টা বসে থাকা লাগে স্ক্র্যাপিং করতে করতে, এক কমান্ড চালাই দিয়ে বসে থাকা লাগে। কেন লাগে? কেন লাগে? কারণ হলো ওই যে অনেকগুলা ডাটা থাকে, অনেক ডাটা থাকে, এই কারণে। ওকে, একবার বড় হচ্ছে একবার ছোট হচ্ছে, আমি কিছু করতেছি না, এটাই দেখতেছি। এটা তো আমার কথা না।
এখন আপনাদের আমি একটা কথা বলি, আপনাদের প্রত্যেকটা ডাটাবেসের জন্য, আপনাদের ডাটা ল্যাঙ্গুয়েজের জন্য আপনাদের পুরা ফ্যাক্টরগুলোকে আপনার কি করতে হয়, যাই হোক ডাটা হোক কোড হোক ল্যাঙ্গুয়েজগুলোকে কি করতে হয়, কম্পাইলারের মধ্যে প্রসেস করে কম্পাইলারের মধ্যে নিয়ে যেতে হয় না। এটা আপনার ডাটাবেস হোক আর যাই হোক আপনার এটাকে কি করতে হবে, কম্পাইলেশনের মধ্যে ফালাই দিতে হবে। ওকে, সো এই কম্পাইলেশন টেকনিকটার মধ্যে আপনার এই কোয়েরি প্রসেসরের একটা টেকনিক হলো কি ডিএমএল কম্পাইলার। ডিএমএল কম্পাইলারটা কাজ করে কি, ডিএমএল কম্পাইলারটা কাজ করে হলো আপনার যে ডাটা কি জানি মাল্টি কি জানি নাম ম্যানিপুলেশন, ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ যে ছিল ওই ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজকে কম্পাইলেশনের কাজ করবে কি ডিএমএল কম্পাইলার। আরেকটা কি আছে দেখেন ইন্টারপ্রেটার। ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য কেউ বলতে পারবেন আমাকে একটু বলেন তো? স্যার ইন্টারপ্রিটারটা হচ্ছে লাইন বাই লাইন একটা একটা করে এক্সিকিউট করে প্রতি লাইন, তো এই যে লাইনটা এক্সিকিউট করে ওটা সাথে সাথে আউটপুট দিতে, আর কম্পাইলার যেটা ফুল করতে নেই ওটা কম্পাইল করে একটা হচ্ছে কি বলে মানে বাইনারি ফরম্যাট বা ফরম্যাটে দেয় কোন একটা ফরম্যাটে ফাইল দেয়, তারপর ওটা হচ্ছে রান করা হয়। আচ্ছা ঠিক আছে, একদম একদম পারফেক্ট অ্যানসার হয়েছে। আমি আপনাদের বলি, যদি আমি খুব সোজাভাবে বলি, ডিডিএল এর কথা মনে আছে? ডিডিএল কি বলেন তো, ডিডিএলটা কোনটা? ডিডিএল ডাটা ডেফিনিশন। ইয়েস, তাই না? আর ডিএমএল কি ছিল বলেন তো? স্যার ডাটা ম্যানিপুলেশন। কি করতে ওইটা? ওই যে স্যার ইনসার্ট তারপরে অ্যাট্রিবিউট গুলা চেঞ্জ সেট করে দিত, যে ইনসার্শনের বা ওই যে উপরে আইডি নেম ওই জিনিসগুলোর কাজ করতো না। দেখেন, তার মানে আপনি একটা জিনিস সোজা হিসাব চিন্তা করেন, কেন ডিডিএল এ ইন্টারপ্রেটার ইউজ করা হচ্ছে না, কেন ডিএমএল এ কম্পাইলার ইউজ করা হচ্ছে? ডিএমএল এর কাজ কি? ডিএমএল কোনটা করে? একটু আগে আপনারা বলছেন ডিএমএল কোনটা করে? স্যার ভ্যালু ইনসার্ট করে বা আপডেট করে। ভ্যালু ইনসার্ট বা আপডেট করে। তার মানে কি আপনি যখন একটা ভ্যালু ইনসার্ট বা আপডেট করতেছেন, আপনার লাইন বাই লাইন কি চেক করার দরকার আছে নাকি আপনার একসাথে চেক করার দরকার আছে? বলেন তো কোনটা স্যার? ডিডিএল ডিএমএল ডিএমএল বলেন তো। ডিএমএল স্যার আমার যেই অ্যাকচুয়ালি যেই ফিল্ডগুলোতে ঢুকাবো ওইটা আর হচ্ছে ভ্যালুটা চেক করতে। কম্পাইলার কি ছিল বলেন? একসাথে না আপনার লাইন বাই লাইন? কম্পাইলার একসাথে। ডিএমএল এর কাজ কি? ইনসার্ট লাইন বাই লাইন করলে দেখা যায় যে অর্ধেক ইনসার্ট করার পরে এরপর যদি কোনো ভুল পায় তখন ঝামেলা হয়ে যায়। এইটাই আপনার যখন কম্পাইলারটা কি ছিল বলেন তো? লাইন বাই লাইন না একসাথে? একসাথে। ডিএমএল এর কাজ কি? ইনসারশন বা আপডেটের কাজ করা না? মনে আছে না? না মনে থাকলে দেখে নিন। ডিএমএল যখন আপনি এই কাজটা করবেন, আপনি একসাথে যদি না চেক করেন, আপনার এমনও হতে পারে আপনি যখন লাইন বাই লাইন চেক করতেছে আরেকজন তখন আরেকটা ডাটা ইনসার্ট করে দিতে পারে না। চিন্তা করেন, আমি একজন ডাটাবেস ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর, ওকে, আমি এখন পুরাটা কম্পাইল না করে ইন্টারপ্রেট করব ডিএমএলটা, ক্লিক করলাম, সে লাইন বাই লাইন চেক করতেছে। এই মুহূর্তে একটা স্টুডেন্ট এসে বলে যে স্যার আমি তো ভর্তি হব, তখন কি হলো? একটা নতুন স্টুডেন্টের ইনফরমেশন ডাটাবেসে ঢুকে গেল। এখন ও কি আবার চেক করতে পারবে পুরোটা? ও তো নতুন ইনসারশন পেলে কি থেমে যাবে না? যেহেতু প্রসেসের মধ্যে আরেকটা প্রসেস চলে আসছে, বাফার করবে না, থেমে যাবে না? কিন্তু যখন আপনার পুরো টেবিলটা শেষ হবে, ওকে এই সেকশনে আর কেউ নাই, আর কেউ রেজিস্টার হবে না, তখন কি আমি সবগুলোকে একসাথে নিয়ে চিন্তা করতে পারবো না, কম্বাইন করতে পারবো না? কিন্তু ডিডিএল কি ছিল বলেন তো? ডিডিএল কি ছিল? এটা তো ইন্টারপ্রেটার একটা চেক করবে। বাট ডিডিএল কি ছিল? ডিডিএল এর কাজ কি ছিল? ডিডিএল তো স্যার স্কিমা তৈরি করতে বা স্কিমা তৈরি করতে, মানে কি ওই যে আইডি নেম, তার মানে কি আপনার আইডি নেম এই কনস্ট্যান্টগুলো যদি ধরে ধরে ও যদি না চেক করে, ওর কনস্ট্যান্ট আপনি যদি আইডির জায়গায় ক্যারেক্টার দিয়ে রাখেন বা ফোন নাম্বারের জায়গায় ক্যারেক্টার দিয়ে রাখেন, ও লাইন বাই লাইন না গেলে কি চেক করতে পারবে? তার মানে এই জিনিসটা বেশি সেনসিটিভ না? তার মানে ওই স্কিমা তৈরি করার টাইমে ও লাইন বাই লাইন চেক করতেছে, ওকে আইডি কনস্ট্যান্ট ঠিক আছে নাকি, নেমের কনস্ট্যান্ট ঠিক আছে নাকি, প্রসেসের কনস্ট্যান্ট ঠিক আছে নাকি, ফোন নাম্বারের কনস্ট্যান্ট ঠিক আছে নাকি, লাইন বাই লাইন চেক করবে। এই কারণে এটা কি হবে? আপনার ডিডিএল ইন্টারপ্রেটার। ওকে, কেন এবার কি বুঝছেন যে ডিডিএল এ কেন ইন্টারপ্রেট ইউজ করা হয় আর হলো ডিএমএল এ কেন কম্পাইলার ইউজ করা হয়? এটা কি বুঝছেন? ওই দিকে তাকায় আছে সব, আমার দিকে তাকায়। ওকে, এখন যেটা মোস্ট ইম্পর্টেন্ট হলো কুইরি প্রসেসিং। কুইরি প্রসেসিং এর আপনি কয়টা পয়েন্ট দেখে যাবেন? তিনটা। এটা পরীক্ষাতে আসে
কুইরি প্রসেসিং এ কয়টা পার্ট দেখতে পারবেন আপনি? তিনটা। কি কি? পার্সিং এন্ড ট্রান্সলেশন, অপটিমাইজেশন এন্ড ইভালুয়েশন। আচ্ছা চলেন আমি আপনাদের খুব ভালো মতো বুঝাই দিই। এই চিত্রটা ভাই সবাই মাথায় রাখেন, মনে রাখেন। পরীক্ষাতে আমি এই চিত্র আপনাদের রাখতে বলতে পারি যে কুইরি প্রসেসিং এর যে তিনটা স্টেপ আছে সেই তিনটা স্টেপের ফ্লো বা ইমেজটা আপনারা ড্র করেন। দেখেন চিন্তা করেন পার্সিং এন্ড ট্রান্সলেশন এই জিনিসটা কি? পার্সিং মানে কি? পার্সিং এর কাজ কেউ জানেন? বলেন তো কেউ? এনিওয়ান? পার্সিং আপনার একরকম ডাটা যখন থাকবে আপনার কাছে, কিন্তু আপনার প্রয়োজন অনুযায়ী ওটাকে আপনি আরেক রকমের ডাটাতে কনভার্ট করে নেবেন, সেটাই কি পার্সিং। যেমন আমি বলতেছি, যেমন চিন্তা করেন আপনি ডাটা দিবেন আইডি কে স্ট্রিং, ওকে? এখন আপনাদের আইডি তে স্ট্রিংও হতে পারে, যেমন এই যে ধরেন 221010018 ধরেন, ওকে? এইটা কিন্তু স্ট্রিং হিসেবে চলবে। কিন্তু একটা পয়েন্টে আমি কি চাচ্ছি জানেন? আমি একটা পয়েন্টে চাচ্ছি যে এই আইডির সামনের জন যে আছে তাকে আমি এক্সপেল করে দেব, তখন কি এটা স্ট্রিং এ কাজ করবে? চিন্তা করেন তো। কারণ আমি কি চাচ্ছি এই আইডির সামনে যে আছে, সামনে কে আছে এটা কিভাবে বের করব? এক যোগ করে না। এখন আপনি স্ট্রিং এর সাথে কি +1 করে একই ভ্যালু পাবেন? এইটাকে আপনার কিসে কনভার্ট করতে হবে? স্ট্রিং থেকে নাম্বার বা ইন্টিজারে কনভার্ট করতে হবে। এটা কি বলে কি? পার্সিং। ক্লিয়ার? পার্সিং মানে কি? ওকে? সামনে কিন্তু আপনাদের জাভা যদি করে তখন পার্সিং কিন্তু লাগবে আপনাদের। ওকে? পার্সিং ফাংশন আছে, কনভার্ট আছে, কনভার্ট টু আছে, বহুত কিছু আছে। ওকে, একটু কি বুঝছেন পার্সিং? এইটার একটা চার্ট আছে, আপনি কখন কনভার্ট করবেন, কখন পার্সিং করবেন। কিন্তু আমি আপনাদের মেইন পার্থক্য বলি, দুইটা মূলত একই কাজ করে, কিন্তু কিওয়ার্ডের পার্থক্য যে আপনি একটাতে কি করতেছেন, কনভার্ট লিখতেছেন, একটাতে পার্স লিখতেছেন, পার্স ইন। একটা করে কি আমাদের স্ট্রিং আর নাম্বার দুইটার বিট কি এক? দুইটার বিট এক না। তার মানে কি ছোট থেকে বড়তে যদি যেতে চাই তখন কি ইউজ করব আমরা? বলেন তো। ছোট থেকে বড় মানে কি? ক্যারেক্টার, সরি আপনারা ধরেন বাইটে কত, কয় বিট করে? 8 বিট। আর যদি আমি ইন্টিজারে যাই কত বিট? ইন্টিজার থেকে 32। হ্যাঁ, কোনটা বেশি বলেন? ইন্টিজার বেশি না? এখন আপনি যদি বাইট থেকে ইন্টিজারে দেন তখন আপনি কনভার্ট লিখতে হবে। কিন্তু যদি আপনি বড়গুলা থেকে, যেমন আপনি উল্টাটা করতে যাচ্ছেন, নাম্বার থেকে আপনি স্ট্রিং এ নিতে যাচ্ছেন, তার মানে কি সরি স্ট্রিং থেকে কিতে নিতে যাচ্ছেন? নাম্বারে। স্ট্রিং কি বড় না? নাম্বার কি ছোট না? তার মানে কি বড় থেকে যখন আপনি ছোট নেবেন তখন আপনি ট্রাই করবেন পার্সিং ইউজ করেন। ক্লিয়ার? এটা আপনি কোডিং এ যখন যাবেন তখন আপনি পাবেন। কিন্তু এখানে আমাদের ম্যাক্সিমাম টাইম এত বড় কিছু চিন্তা হবে না, পার্স জাস্ট পার্স লিখলেই হবে। ডাটাবেসে পার্স বলতে একটা কিছু আছে, আপনি লিখলেই হবে। ওকে, ট্রান্সলেটর জিনিসটা কি বলেন? ট্রান্সলেট মানে এই জিনিসটাকে আপনার এই জিনিসটা বুঝতে হবে। ট্রান্সলেটর কি? কম্পিউটার এই জিনিসগুলোকে কিভাবে দেখে? আমাদের কুইরি আকারে দেখে না, কম্পিউটার এগুলো দেখে হলো একটা রিলেশনাল অ্যালজেব্রা অনুযায়ী, তাই না? রিলেশন এক্সপ্রেশন তো জানেন, যেমন ধরেন হলো a নট b এন্ড b নট, তারপর এটাকে যদি এরকম দিই, কম্পিউটার কি এইভাবে প্রকাশ করে না? কম্পিউটার এইভাবে জিনিসগুলোকে দেখে না? বাইনারিতে তো আছে, বাট ও রিলেশন যে এগুলোর আন্ডারে এ তো একটা ভেরিয়েবল, বি তো একটা ভেরিয়েবল, বাট এ এর মধ্যে কি ঢুকবে? 1 0, বি এর মধ্যে কি ঢুকবে? 1 আর 0। এইজন্য আমি জাস্ট ভেরিয়েবল দিয়ে দিছি, বাট অ্যাকচুয়ালি রিলেশনাল এক্সপ্রেশন আকারে তো ঢুকবে, তাই না? মানে এটা স্যার হয়ে গেছে আপনাদের যে XOR বিটওয়াইজ অপারেশন, কাইন্ড অফ এরকম বিটওয়াইজ অপারেশন আছে, XOR আছে, NAND আছে, আপনার রিলেশনাল এক্সপ্রেশন পাবেন, এটাও সামনে পাবেন। তো এই প্রত্যেকটা জিনিস সে কি করবে? একই ভাবে রিলেশনাল অপারেশনের মাধ্যমে ট্রানজিশন করে দিবে, ট্রান্সলেটর করে দিবে। ট্রান্সলেট করে সে তার যে ভ্যালুগুলো আছে সেই অনুযায়ী সে চেঞ্জ করে দিবে। ওকে, তার মানে ফার্স্টে কি করতেছে? ঘষা মাজা করতেছে। ওকে, দেন কি আসতেছে? ট্রান্সলেট আসতেছে। তারপর কি আসতেছে? অপটিমাইজ করতেছে। অপটিমাইজ জিনিস বলে তো, অপটিমাইজের বাংলাটা কি বলে তো?
অপটিমাইজার স্যার বাংলাটা হচ্ছে কি স্যার মোর ইফ মানে বাংলাটা ঠিক বলতে পারতেছি না বাট এফিসিয়েন্সিটা মেইনটেইন করে। তার মানে আমি যে রিলেশন ডাটাবেসটা ইউজ করতেছি তার সাথে বা আমি যে প্রজেক্টটা করতেছি বা আমি যে লজিকে কাজ করতেছি সেই ডাটাটা সেই ইনফরমেশনের মাধ্যমে কতটুক যায়, কতটুক অ্যাপ্রোপ্রিয়েট, এই জিনিসটা কি করবে, অপটিমাইজ করবে না। যেমন আপনার ফোনে অপটিমাইজার অন করলে বা আপনি যদি ফোনের অপটিমাইজ করেন, গেম অপটিমাইজ করা যায়, যারা যদি গেম খেলেন দেখবেন যে অনেক হাই লেভেলের গ্রাফিক্স, কিন্তু আপনার ফোনে অত তেল নেই, তখন আপনি কি করবেন, অবভিয়াসলি গ্রাফিক্স কমাই দিবেন। তার মানে কি ফোনের সাথে গেমের অপটিমাইজেশনটা কি করলেন, মেইনটেইন করলেন। তার মানে যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই কাজটা করবেন। ওকে, অপটিমাইজ আগে অপটিমাইজেশনটা আগে শুনেন। আমি এতক্ষণ অপটিমাইজেশন বললাম যে অপটিমাইজেশন, আর যে অপটিমাইজেশনের কাজটা করে সে কি এই যে অপটিমাইজেশন হলো যার জন্য যেই সিস্টেমটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম যদি যার জন্য যেই ফ্যাক্টরটা অ্যাপ্রোপ্রিয়েট তার জন্য সেই অনুযায়ী সেই ডাটাটাকে সেট করাই কি অপটিমাইজেশন। ওকে, আচ্ছা এরপর কি করে, এক্সিকিউশন করে। কিন্তু এক্সিকিউশন করার সময় সে কি করতে চায়, মানে সে তো এক্সিকিউট করলো, তার সব কাজ শেষ, এক্সপ্রেশনে কনভার্ট করলো, অপটিমাইজেশনের মাধ্যমে অপটিমাইজারের মাধ্যমে অপটিমাইজেশন করলো। এক্সিকিউট করার পর সে কি একবার করে হলেও চেক করবে না কম্পাইলার আর ইন্টারপ্রেটারের মাধ্যমে যে এই জিনিসটা আসলে ঠিক হয়েছে কিনা, তাই না? এই জিনিসটা কে করবে, কম্পাইলার আর ইন্টারপ্রেটার করবে না, যে প্রপারলি লাইন বাই লাইন অথবা পুরোটা একসাথে চেক করবে যে ভুল অথবা সঠিক। এটা কি বুঝছেন যে আমার কোডটা যখন সম্পূর্ণ শেষ হয়ে যাবে তখন কি করে সে ইভালুয়েশনে পাঠাবে না যে কোডটা আদৌ ঠিক হয়েছে কিনা। তার মানে কি এই জিনিসটাই কি ইভালুয়েশন প্রসেস। ইভালুয়েশনের মধ্যে কি করে আপনার একটা ইভালুয়েশন ইঞ্জিন আছে, সেইটার মাধ্যমে ইভালুয়েট করে, যদি ঠিক হয় তাহলে সে কি করবে, এটা কুইরি আউটপুটটা দেখাবে। তার মানে আপনার প্রসেসটা দেখেন, শুরু করি আমরা। আপনি একটা কুইরি কি করলেন, ইনপুট দিলেন, তাই না? তারপর সেটাকে কি করবেন, ঘষা মাজা করবেন, মানে পার্সিং করবেন এন্ড ট্রান্সলেশন করবেন। ট্রান্সলেশন করার পর সে একটা লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ পাবে, তাই না? তার মানে সে পরবর্তীতে ধাপে কি যাচ্ছে, এই তীরগুলা দেয় না, কিন্তু এই তীরগুলো আপনারা দিলে বেটার হবে, যেভাবে আমি দিচ্ছি। এখানে কি করবেন, রিলেশনাল এক্সপ্রেশন বা লজিক্যাল এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করবে। তারপর প্রকাশ করার পর সেটা অপটিমাইজারের মাধ্যমে কি করবে, অপটিমাইজেশন করবে। অপটিমাইজেশন করার পর সেটাকে কি করবে, এক্সিকিউশন কম্পাইল করবে, এক্সিকিউশন করবে, ইন্টারপ্রেট করবে। ইন্টারপ্রেট করার টাইমে সে কি করতেছে, কার মাধ্যমে কোথায় পাঠাচ্ছে, এটাকে ইভালুয়েশন ইঞ্জিনে পাঠাচ্ছে না যে ও ঠিক আছে নাকি চেক করো, এটা বলতেছে না। ইভালুয়েশন ইঞ্জিনের মাধ্যমে চেক করার পর পরবর্তীতে কি করতেছে সে, যদি সব অল সেট হয় কুইরি আউটপুট দেখাবে। ওকে, যেমন আপনারা করেন না সিলেক্ট অল ফ্রম টেবিল এ, তাহলে দেখেন আপনি কুইরি দিচ্ছেন, এরপর সেটাকে কি করতেছে, পার্সার আর ট্রান্সলেটরের মাধ্যমে পার্সিং এন্ড ট্রান্সলেশন করতেছে। তারপর এটাকে একটা রিলেশনাল অ্যালজেব্রা এক্সপ্রেশনে কনভার্ট করতেছে। এরপর এটাকে অপটিমাইজারের মাধ্যমে অপটিমাইজেশন করতেছে। তারপর কি এটাকে এক্সিকিউশনের প্ল্যান করার মাধ্যমে সে ইভালুয়েশন ইঞ্জিনের মধ্যে পাঠাচ্ছে। ইভালুয়েশন ইঞ্জিনের কাজ কি, ইভালুয়েশন করা কোডটা ঠিক আছে নাকি। আর হ্যাঁ, আর এই ইঞ্জিনের মধ্যে কে কে থাকে বলেন তো, কম্পাইলার আর ইন্টারপ্রেটার, একটু আগে আমি বলছি ইঞ্জিনের মধ্যে, হ্যাঁ সেই তো এই জিনিসগুলো চেক করবে না। তারপর কি করতেছে, যদি অল সেট হয় তাহলে কি করবে, কুইরি দেখা। ক্লিয়ার জিনিসটা বুঝছেন? ওকে, হ্যাঁ বলেন, যে কোডগুলো লিখতেছেন সেগুলো লিখুন। আচ্ছা, ট্রান্সলেশন ম্যানেজার এটা দরকার নাই, ডাটাবেস আর্কিটেকচার, ওকে এইটা খুবই দাঁড়ান, এটা এখানে কি বলছে, ডাটাবেস আর্কিটেকচার। ডাটাবেসের অনেকগুলো আর্কিটেকচার থাকে, আপনি যতগুলো মানে জিনিস দেখবেন সবগুলোরই একটা আর্কিটেকচার মেইনটেইন করেই তারপর হলো সামনে আগাচ্ছে। ওকে, এর মধ্যে ডাটাবেস আর্কিটেকচার আছে। ডাটাবেস আর্কিটেকচারের মধ্যে আপনার এই ডাটাবেসের আর্কিটেকচারের মাধ্যমে আপনার ডাটাবেস অ্যাপ্লিকেশন হয়, এবং এই অ্যাপ্লিকেশনের দুইটা টেকনিক খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা পরে আসতেছি। আমি ডাটাবেস আর্কিটেকচার, সেন্ট্রালাইজড ডাটাবেস
মানে কি one of a few cores shared memory আচ্ছা shared memory মানে বুঝেন shared memory মানে কি বলেন তো কি শেয়ার মেমরি দেখিয়ে দিচ্ছি কি জানেন জানেন সব সেই মেমরি মানে অনেক ইউজ করতে পারে আলাদা আলাদা ইউজার কে ওকে শুনেন প্যারালাল ডিস্ট্রিবিউটেড কথাটা বুঝেন প্যারালাল মানে কি সমান্তরাল আকারে চলবে আর ডিস্ট্রিবিউটেড মানে কি ভাগ করে চলবে আপনাদের কম্পিউটারে কোরের কথা শুনছেন না 3 কোর 5 কোর আসেন একটু আচ্ছা ডিটেইলস না হলে দৌড় দিয়ে দেখি আচ্ছা এখানে কি বলছে ওয়ান অফ আ ফিউ কোর শেয়ার্ড মেমরি মানে কি একটা ডাটাবেসে আপনি কি চান যে খুব দ্রুত কাজ করতে তাই না তখন আপনি যখন একটা কাজকে চাচ্ছেন যে আপনি দ্রুত কাজ করবেন তখন আপনার এই মেমোরিটা অনেকগুলা করে তার মেমোরিটাকে শেয়ার করে দিচ্ছে তার মানে কি সে কি করতেছে প্যারালালি কাজ করতেছে না ডিস্ট্রিবিউটেড কাজ করতেছে ডিস্ট্রিবিউট করতেছে না শেয়ার্ড মেমোরি এখন কি বুঝতে পারতেছেন শেয়ার্ড মেমোরি কি মানে আপনার ডাটাটা যখন সেন্ট্রালাইজ থাকবে একটা ডাটা আপনাদের সবার ইনফরমেশন ডাটাগুলো যদি একটা সেন্ট্রালে থাকে সেন্ট্রালাইজ থাকে তখন এই ডাটাগুলো কি করে দিচ্ছে আপনার সব জায়গাতে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে যাতে এটা একভাবে কাজ চলে এবং খুব ফাস্টলি কাজ হয় তাই না তার মানে এই জিনিসটা কি বলবো আমরা সেন্ট্রালাইজ ডাটাবেস মানে কি আপনার ডাটাবেসটা সেন্ট্রালি আছে এবং এটা বিভিন্ন করে তার মেমোরিটা শেয়ার করে প্রসেস করতেছে এটুকু কি বুঝছেন দিস ইজ ওয়ান অফ দা আর্কিটেকচার ওকে কোর কিভাবে বুঝবো এটা ফান্ডামেন্ট অফ কম্পিউটারে যেতে হবে আচ্ছা কম্পিউটারে অনেকগুলো আচ্ছা আমি খুব যদি নন টেকনিক্যাল ট্রান্সফরমেটে বলি কম্পিউটারে অনেকগুলো পার্টিশন থাকে অনেকগুলো কি থাকে পার্টিশন থাকে এই পার্টিশনগুলোর মধ্যে আপনার কোর কিভাবে বুঝাবো পিসি খুলে দেখে তো কোর আপনি আচ্ছা আমি আপনার কিভাবে দেখাবো দাঁড়ান ইন্টারনেটে আপনাদের একটা পিকচার দেখালে বুঝবে একটা পিকচারের মধ্যে আপনি সম্পূর্ণ বুঝতে পারবেন অ্যাকচুয়ালি কোর ওকে আপনি কি ক্লাস শেষে ফ্রি আছেন তাহলে আমি আপনাকে পিসি থেকে আমি আমার ছবিটা দেখাই দিব যে এই জিনিসটা হলো কোর এন্ড এটার কাজ এটা ওকে হ্যাঁ পিসি খুলবো না স্যার ও বলছে না পিসি খুলবো না খুলে দেখেন কুইলা তো দেখালে ভালো হয় এই জন্য আরো ভালো যে কিন্তু কোর কিন্তু আপনারা যেটা বুঝতেছেন অনেক বড় জায়গা সিপিইউ আছে একটা ওটার মধ্যে কোর মানে তো প্রধান মানে কইলা এত না না আর কইলা না আচ্ছা আমি আপনাদের ছবিটা নিয়ে পরের দিন প্রজেক্ট করব সমস্যা নেই কোর আমি আপনাদের বুঝিয়ে দেব আচ্ছা আগে এটা আসেন ক্লায়েন্ট সার্ভার one server machine executes work on behalf of multiple client machine okay client server জিনিসটাকে বুঝাই আমি আপনাকে আপনি যখন ব্রাউজারে কোনো কিছু সার্চ করতেছেন আপনি কি ইউজার ক্লায়েন্ট আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন এবং সেই ডাটাটাকে খুঁজে নিয়ে আসতেছেন কোথায় খুঁজতেছেন সার্ভার ডেটাবেস সার্ভারে ধরবেন সার্ভারে খুঁজে নিয়ে আসবেন এই যে একজনের ডিমান্ডে অন ডিমান্ডে কোথাও থেকে কাজ খুঁজে নিয়ে আসা এই জিনিসটাকে কি বলবো আমরা ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার ওকে সার্ভার প্রশ্ন সেটা হলো না যে আমরা তো সার্চ করতেছি যেকোনো জিনিস এটা সার্ভারে আছে সার্ভারে পাঠাচ্ছি কিভাবে এপিআই আপনাদের একটা এপিআই কি ফুল ফর্ম এপিআই মানে কি আমি আপনাদের বলি আগে শুনেন আপনি রেস্টুরেন্টে বসার পর আপনি কাকে ডাক দিচ্ছেন ওয়েটারকে আপনি বলতেছেন যে আমি এই খাবো আপনি কি পরে যাচ্ছেন না স্যার ওয়েটার যে আপনার শেফকে বলতেছে কি যে আমার ক্লায়েন্ট না তো কাস্টমার আসছে কাস্টমারের এই খাবার লাগবে এখন আপনার শেফ কি নিজে রান্না করে এরপর কি এর কাছে আছে ক্লায়েন্টের কাছে আসে কাকে দেয় ওয়েটার নিয়ে আসে জিনিসটা এভাবে কাজ করে আপনি ক্লায়েন্ট মাঝখানে এপিআইটা হলো কি ওয়েটার এন্ড সার্ভার কি শেফ খাবার অর্ডার দিচ্ছেন এপিআই সেই অর্ডার নিয়ে সার্ভারে বুঝতেছে সার্ভারে যদি ওই খাবারটা अवेलेबल থাকে তখন বলে যে আছে না হলে সরি স্যার আমাদের নাই খাবারটা अवेलेबल আর হলো তারপর নিয়ে আসলো
তারপর হলো আপনাকে সার্চ। দিস ইজ দ্য হোল কনসেপ্ট অফ এপিআই। এটা আরো বলবো বাট এটা ডাটাবেসের মধ্যে পড়ে না কি বলবো। সার্ভার এবং যে ইউজার ক্লায়েন্টের মাঝখানে কাজ করতেছে এটাই। ইয়েস, সোজা সে আপনাকে ওয়েটার লাগে, নিজে নিজে তো আর চান না, তাই না? আচ্ছা, যদি এটার মধ্যে নাই তাও বলবো। আচ্ছা, বলছে কি একটা সার্ভার মেশিন থাকে যেটা অনেকগুলা ক্লায়েন্টসের মেশিনকে হ্যান্ডেল করে। আপনাকে আমি বলি, এই হলো ক্লায়েন্ট, এই হলো ক্লায়েন্টের ডাটাবেস, এই হলো ক্লায়েন্টের ডাটাবেস। সবগুলা ডাটাবেসকে আমি একটা সার্ভারে রাখতে পারি না? জি। সোজা হিসাবে এখান থেকে ক্লায়েন্টরা তার প্রয়োজন অনুযায়ী ডাটাবেসগুলোকে নিয়ে যেতে পারে না, এক্সিকিউশনে কাজ করতে পারে না। এই আর্কিটেকচারকে কি বলবো আমরা? ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। প্যারালাল ডাটাবেস, এই পাশে হলো কি প্যারালাল। তার মানে বুঝছেন এটা কি? ক্লোজ টু ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন আছে। প্যারালাল ডিস্ট্রিবিউশন নিয়ে আপনি বিলিভ করবেন না, এটা একটা বড় একটা জায়গা এখন কেউ যদি এটা নিয়ে রিসার্চ করতে চায়। ওকে, এই প্যারালাল। আচ্ছা, আগে আসি, চলুন। মেনি কোর শেয়ার্ড মেমরি। এখানে কি বলছে? কেন আমি বলছিলাম যে এটা প্যারালাল না, কারণ কি এখানে অনেকগুলা শেয়ার মানে কোর থাকে যেটার সাথে মেমরি শেয়ার করা থাকে, এবং কি হার্ড ডিস্কটাও কি থাকে? শেয়ার থাকে এবং শেয়ার নাথিং। আচ্ছা শুনেন, আমি আপনাদের ভালো মতো বুঝাই। প্যারালাল জিনিসটা কি? সমান্তরালে আপনি চাচ্ছেন কাজগুলা কি করতে? একই সাথে চালাতে। তাহলে আপনার কি একটা মেমরির সাথে থাকলে হবে শেয়ার? অনেকগুলো কোরের সাথে আপনার কানেক্ট থাকা লাগবে না? তখনই তো আপনি কি করবেন? একটা এই দিক থেকে চলতেছে, একটা এই দিক থেকে চলতেছে, একটা ডাটাবেসের ম্যানেজমেন্টটা এই দিক থেকে চলতেছে। তার মানে কি এইটার জন্য আপনার কি করা লাগতেছে? আপনার যে ডিস্ক আছে, সোজা হিসাব চিন্তা করেন, আপনার যে মেমোরিটা আছে, তাহলে তাকে কি করে দিতে হবে? শেয়ার করে দিতে হবে না চারদিকে একসাথে কাজ করার জন্য? এই হোল কনসেপ্টটাই কি করতেছে? প্যারালাল ডাটাবেসের মধ্যে আনতেছে। আর ডিস্ট্রিবিউটেড কি করতেছে? আপনার জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন আর কি ডাটা হেটেরোজেনিটি। ডাটা হেটেরোজেনিটি, হেটেরোজেনিটিটা বুঝতেছেন কি? ওকে, ধরেন আপনার কাছে আপনি ফোন দিয়ে একটা ছবি তুললেন, একই ছবি কি করতেছেন? আপনি ডিএসএলআর দিয়ে তুলতেছেন, একটা ভিডিও ঢুকালেন, একটা অডিও ঢুকালেন, আপনি অনেক রকম ডেটা দিতেছেন না? তার মানে কি এই ডেটাগুলোকে আপনার উচিত একই কোরের মধ্যে কাজ করা? উচিত কি এগুলাকে কি আলাদা ডিস্ট্রিবিউট করে, যারা ফোনের ছবি তুলছেন তাদের ফোনের মধ্যে ডিস্ট্রিবিউশনকে ডাটাবেসের ইঞ্জিনে চালানো, যারা অডিও দিচ্ছেন তাদের অডিওর ইঞ্জিনে চালানো, এগুলো উচিত না? তার মানে কি তার ডাটাগুলোকে কি করতেছে? সে পৃথক করে দিচ্ছে, আলাদা আলাদা করে দিচ্ছে, ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। এইটাই বলছে কি ডিস্ট্রিবিউটেড ডাটাবেস। ক্লিয়ার? চারটা আর্কিটেকচার আছে। কি কি পেলাম আমরা? সেন্ট্রালাইজ, আচ্ছা কথা বলুন, শেষ করুন। ক্লায়েন্ট সার্ভার, সেন্ট্রালাইজ, ক্লায়েন্ট সার্ভার, প্যারালাল আর ডিস্ট্রিবিউশন। এখন বলুন হেটারোজেনিটি মানে এটাই যে আপনার অনেক রকম ডাটা একসাথে হবে, অনেক রকম ডাটা, মাল্টিপল ডাটা। জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন মানে কি? আপনার জিওগ্রাফিক মানে কি? ফিজিক্যাল হার্ডওয়্যার ডিস্ট্রিবিউশন। জিওগ্রাফিক মানে কি? আপনার ফিজিক্যাল ডিস্ট্রিবিউশনটাই না, যে আপনি ফিজিক্যালি এগুলাকে আলাদা আলাদা করে ডিস্ট্রিবিউট করে দিতেছেন, এটা কি জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন। ক্লিয়ার? ওকে, হেটারোজেনিটি মানে কি? ডাটাকে আপনি অনেকগুলা মাল্টিপল ডাটা থাকবে, এই মাল্টিপল ডাটাগুলোর যাতে সবগুলা পৃথক পৃথক ভাবে কাজ করে সেই জিনিসটাই কি ডাটা হেটারোজেনিটি। এবং বর্তমানে এই জিনিসটা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কারণ কি আমাদের এআই মডেলে বা আমাদের যাই বলেন বর্তমানে আমরা কি একরকম ডাটা দিই? সবাই একরকম ডাটা দিই। আমরা ফোনের ছবি তুলি, আমরা একই ছবি হলো ডিএসএলআর এ তুলি, আমরা একই জিনিস আমরা স্ক্রিনশটের মাধ্যমে দিই, আবার আমরা একই জিনিস ভিডিওর মাধ্যমে দিই। তার মানে কি এখানে মাল্টিপল সোর্স অফ ডাটা যাচ্ছে না? তার মানে কি এই জিনিসটা কি ডাটা হেটারোজেনিটি। ক্লিয়ার? মাল্টিপল ডাটা যাওয়া, আর মাল্টিপল ডাটা গেলে আমাদের কি করতে হবে? ডিস্ট্রিবিউট করতে হবে না? এই জিনিসটাই কি ডাটা হেটারোজেনিটি। ডাটা হেটারোজেনিটি সোজা হিসাব কি মাল্টিপল টাইপ অফ ডাটা একসাথে থাকে, একসাথে প্রসেস করে, এই জিনিসটাই কি ডাটা হেটারোজেনিটি। ওকে, ক্লিয়ার হয়েছে নাকি আরেকটু বুঝাবো? ওকে।
ওকে, অ্যাপ্লিকেশনে দুইটা জিনিস থাকবে, 2 টায়ার অ্যাপ্লিকেশন আর 3 টায়ার অ্যাপ্লিকেশন। এই চিত্রটা দেখেন, চলেন। টায়ার মানে কি? সেগমেন্ট করা, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট, এই একটা সেগমেন্ট। ওকে, এখানে চিন্তা করেন আপনি এখানে কয়টা আছে, কয়টা ফ্যাক্টর আছে বলেন তো? 3টা ফ্যাক্টর আছে না? এখানে কি থাকবে ফার্স্টে বলেন? প্রত্যেকটা ক্ষেত্রে কি থাকে? ইউজার বা এটাকে কি বলবো? ক্লায়েন্ট। ওকে, এখন ক্লায়েন্টের মধ্যে আমরা দুইটা জিনিসকে আলাদা করব। দেখেন এই সেগমেন্টটা সম্পূর্ণ চিন্তা করেন যে এটা আমার কে? ক্লায়েন্ট। এই পুরো সেগমেন্টটা কি? ক্লায়েন্ট। ক্লায়েন্ট নিচেরটা কি? সার্ভার। ওকে, এইটুকু কি ক্লিয়ার? চিন্তা করেন ক্লায়েন্টের মধ্যে আমার এখানে কি থাকতে পারে? ইউজার থাকবে আর একটা অ্যাপ্লিকেশন থাকবে না, যেটার মাধ্যমে আমি সবকিছু, যেমন ব্রাউজার কি, সোজা হিসাব ব্রাউজার কি আপনাদের একটা অ্যাপ্লিকেশন। তার মানে কি ইউজার কি করবে? আগে ওই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে তো ডাটাকে চাবে, তাই না? ঠিক একই ভাবে এখানেও আপনি একটা জিনিস দেখতেছেন যে অ্যাপ্লিকেশন, কিন্তু 3 টায়ারে একটা এক্সট্রা প্রসেস আছে। এইটার কারণে এটা কি হয়ে গেছে? এটা তো মাঝখানে এপিআই থাকার কথা ছিল। এপিআই কথা এখন না, এপিআইটা কি? নেটওয়ার্ককে বলতেছে। নেটওয়ার্কই তো আমাকে কি করতেছে? নিয়ে যাচ্ছে, নিয়ে আনতেছে। টায়ার মানে কি ভাগ করা নাকি? ভাগ করার মতো। এই যে দেখেন এই পার্টটা, এই পার্টটার জন্য আমার একটা এক্সট্রা পার্ট চলে আসছে। দেখেন এইটা আর এটার মধ্যে মেইন আমি আগে বলি, তারপর আপনারা বুঝেন। যখন আপনি ক্লায়েন্টের জন্য শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন রাখছেন, তারপর ক্লায়েন্ট কি করতেছে? নেটওয়ার্কের মাধ্যমে এই অ্যাপ্লিকেশনটা কি করতেছে? নেটওয়ার্কের মাধ্যমে ডাটাবেস সিস্টেমের মধ্যে আপনার সিগন্যালটা পাঠাচ্ছে, তাই না? সার্ভারে পাঠাচ্ছে। কিন্তু আপনি চিন্তা করেন এই যে ডিরেক্ট সেই অ্যাপ্লিকেশনটা পাঠালো, ডিরেক্ট যে অ্যাপ্লিকেশনটা পাঠালো, তাহলে ওর উপর প্রেসার পড়ে যাবে না? ও কি করতেছে? একই সাথে এখন চেক করতেছে যে এই ডাটাবেসটা আদৌ সার্ভারে আছে কিনা, তাই না? তারপর সেই ডাটাটা অ্যাকচুয়ালি যেটা চাইছে সেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট কিনা। এখন যদি আপনি ডাটাবেসে সার্চ দেন যে ওকে আমার হলো অ্যাডমিনের কাছে যে পোর্টালের টাকা জমা দেওয়ার পাসওয়ার্ড থাকে ওটা আমি চাই, এটা কি আপনাকে দিয়ে দিবে? কখনো দিবে না। এর উপর প্রেসার পড়ে যাচ্ছে না ডাটাবেস সিস্টেমে? তখন এই প্রেসারটা হ্যান্ডেল করার জন্য এই ডাটাবেস সিস্টেমকে আবার আরেকটা অ্যাপ্লিকেশন সার্ভার দিছে। সে কি করতেছে? এই লেয়ারে অনেক কিছু ফিল্টার আউট করতেছে। কি করতেছে? যখন অ্যাপ্লিকেশন ক্লায়েন্টটা তার জন্য কোনো কিছু একটা পাঠাচ্ছে, সে অ্যাপ্লিকেশন সার্ভারের মধ্যে প্রসেস করতেছে যে ওকে এগুলো আছে কিনা। যখন অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে পাঠাবে, আর যখন না হবে তখন সে এখান থেকেই কি করে দিবে? এরর বা তাকে একটা মেসেজ দিয়ে দিবে যে ওকে এটা নাই। তার মানে কি একটা এক্সট্রা টায়ার বাড়তেছে না, একটা এক্সট্রা স্টেপ বাড়তেছে না। এইজন্য এইটাকে কি বলবো আমরা? 3 টায়ার। এটাকে বলবো 2 টায়ার। এপিআই এর ভূমিকা কোন জায়গায় আমরা এপিআই এর নেটওয়ার্ক কিন্তু স্যার এই দুটো রিয়েল एग्जांपल একটু দিচ্ছি। দেখেন আমি বলি 2 tier architecture, the application resides at the client machine where it invokes database system functionality at the server machine. তার মানে কি এখানে 2 tier বললাম কি এই অ্যাপ্লিকেশনটা শুধুমাত্র কার কাছে থাকবে? ক্লায়েন্টসের কাছে থাকবে, এবং সে ডাটাবেস সিস্টেমে চেক করবে যে আদৌ আছে কিনা। সোজা হিসাব আপনার এই কথাটা দেওয়ার কি চিন্তা করতেছেন? সবচেয়ে সিম্পল ডাটাবেসগুলো কি 2 টায়ারে করা উচিত না? সিম্পল সিস্টেমগুলো চিন্তা করেন যেখানে আপনার একটা মাত্র, যেমন এই যে আমি আপনাদের সোজা হিসাব বলি যে ওনারা যে বিজনেস করতেছে ওটার যে কার্ড বা রেস্টুরেন্ট, ওটাতে আপনার কি এত কমপ্লেক্স কিছু আছে যে ওকে আমার অ্যাডমিন আছে, ক্লায়েন্টস আছে, এইগুলো আছে? তার মানে কি আপনার কি লাগতেছে? একটা ডাটাবেস লাগতেছে। আপনি যে ইনফরমেশনটা চাচ্ছেন যে ওকে আমার এই কার্টে এই খাবারটা কয় পিস আছে, অ্যাভেলেবল আছে নাকি, প্রাইস কত, এই জিনিসটার জন্য কি আপনার অ্যাপ্লিকেশন ক্লায়েন্ট দরকার আছে? অ্যাপ্লিকেশনের যে সার্ভারটা আছে ওটা দরকার আছে? আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ডাইরেক্ট ডাটাবেসে যাচ্ছে, সেখান থেকে নিয়ে যাচ্ছে। কিন্তু বড় বড় যে এই যে ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট, এখানে আপনার কি অ্যাপ্লিকেশন সার্ভারের দরকার হচ্ছে না? দরকার তো হচ্ছে। ওই যে আপনি অ্যাডমিনের পাসওয়ার্ড তো পাবেন না, দেখেন। কিন্তু এটারও একটা অসুবিধা আছে, যখন আপনি 3 টায়ারে যাবেন তখন কি আপনার একটা স্টেজ বাড়বে না? বাড়বে। তার মানে কি আপনার কুইরি প্রসেসিং কি ফাস্ট হবে না স্লো হবে? স্লো হবে। যেহেতু সময় বেটার আগের থেকে তো একটু স্লো হবে, তাই না?
তার মানে কি কখনো মশা মারতে কামান আনা যাবে, মানে ছোট ছোট ওয়েব পেজ বা ওয়েব ডাটাবেসগুলোর জন্য কখনো এই যে অ্যাপ্লিকেশন যে সাইটটা আছে এটার 2 টায়ার ইউজ না করে 3 টায়ার ইউজ করা যাবে না। ওকে, আচ্ছা এখন যে জিনিসটা আছে এটা একদম লেস ইম্পর্টেন্ট, যেটা আমি বলবো যে না করলেও হবে, ডাটাবেস ইউজার। ওকে, কেন বলতেছি? কারণ হলো আপনারা এটা এমনি জানেন যে ডাটাবেস ইউজার কারা কারা আছে। ওকে, এটা একদম থিওরিটিক্যাল করা যে কে কে ইউজার আছে এই ক্যাটাগরি, এটা একদম ইম্পর্টেন্ট না, এটা আপনি স্কিপ করতে পারেন একদম ইজিলি। ওকে, আপনাকে যেটা করতে হবে, আচ্ছা বাই দ্য ওয়ে এটার কথা আমি ফার্স্ট থেকে বলতেছিলাম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর বা ডিবিএ, এটা খুব একটা প্রেস্টিজিয়াস জব। আপনারা যারা ডাটাবেসে আগাতে চান, ডিবিএ মানে অ্যাডমিনিস্ট্রেটর যে জিনিসটা আছে সেটাতে আপনারা করতে পারেন। যদিও দেশে এটা খুবই কম, কারণ দেশে ডাটা সেন্টার যেটা বলতে তেমন ইনহ্যান্স বা আপনার আপডেটেড না, বাট বাইরের দেশে বড় বড় কোম্পানিগুলোতে একটা পুরো ফ্লোর অনুযায়ী ডাটাবেসের পুরো ডাটা সেন্টারটা থাকে। আপনি ওখানে এমনও ডাটা সেন্টার আছে যে আপনার ছোট ছোট কার্গো দিয়ে দেওয়া হয়, আপনি বসে ড্রাইভ করে ওই সার্ভার অবধি যাবেন, তারপর আপনি ওইটার কাজ করবেন। সো আপনি সোজা হিসাব ডাটাবেসকে মেইনটেনেন্সের উপর রাখেন, কারণ ডাটা সেন্টার ফ্যাক্ট মেশিন ফ্যাক্ট করে। আপনি এই জিনিসটা এখন বুঝবেন না, বাট চিন্তা করেন আপনি একটা নরমাল মেশিনে, আপনাকে গেম দিয়ে উদাহরণ দিই, আপনি কোরাই 3 এর একটা পিসি কিনছেন জেনারেশন 5, ওইটা দিয়ে কি আপনি সাইবারপাঙ্ক গেম খেলতে পারবেন, জিটিএ 6 খেলতে পারবেন না? আপনার কি লাগবে? অবভিয়াসলি হাই লেভেলের পিসি লাগবে, প্রসেসর লাগবে। ঠিক একই ভাবে যখন আপনার জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে থাকবে, ডাটাগুলো জিনিসগুলো বলতে কি আপনার যখন এই রিকোয়ারমেন্টগুলো বাড়তে থাকবে, তখন আপনার মেশিনও বাড়তে থাকবে, মেশিনের সাইজও বাড়তে থাকবে। চিন্তা করেন আপনি কি কখনো এই ফোনের মধ্যে কি কখনো আপনি রাইজেন 5 এর, মানে রাইজেন 5 না তো এটা কি বলে, রাইজেন 6 7 এগুলো আনতে পারবেন, উপরে আনতে পারবেন? আপনি যতই বলেন ন্যানো কম্পিউটিং আসতেছে, বাট স্পেস কিন্তু রিকোয়ার্ড। এই জিনিসটার জন্য আপনার বড় জায়গা লাগে। সার্ভার রুমে দেখবেন যে মাঝে মাঝে সার্ভার রুম লেখা থাকে, ওইটা একটা সম্পূর্ণ সার্ভার রুমে থাকে, বড় বড় ডিভাইস থাকে, নেট কানেকশন থাকে, সম্পূর্ণ জিনিসটা মেইনটেইন করে ডাটাবেসের ওই রুমটা। আচ্ছা, a person who can central control over the system, এটাই প্রথম থেকে আমি বলতেছিলাম যে ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করবে, সেন্ট্রালি এই জিনিসটাকে কন্ট্রোল করবে বা মেইনটেনেন্স করবে। সে কি ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সে মানে আপনার এইখানে যেই ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলোকে সে অ্যাক্সেস করতে পারবে। যেমন সে কি কি করতে পারে, স্কিমা ডেফিনিশন, সে চাইলে স্কিমা ডেফিনিশন যে কোনো টাইমে করতে পারবে। স্কিমা মানে তো বুঝছেন, হ্যাঁ। তারপর কি স্টোরেজ, আপনার স্টোরেজ স্ট্রাকচার এন্ড অ্যাক্সেস মেথড ডেফিনিশন, মানে কি আপনার এই যে স্টোরেজের যে আপনি যে কোনো টাইমে যে কোনো কিছু, যেমন আমি স্টোরেজ স্ট্রাকচার সম্পর্কে যদি আমি একেবারে ইজিলি বলি, তাহলে চিন্তা করেন আপনার পিসিতে আপনি অনেকগুলো ড্রাইভ খুলেন না, একটা গেমিং ড্রাইভ, একটা মুভি ড্রাইভ, একটা কি সি ড্রাইভ, ডি ড্রাইভ, এটাই হলো স্টোরেজ স্ট্রাকচার। আপনার ডাটাবেসে অনেকটা স্টোরেজ স্ট্রাকচার আছে, সেগুলোকে মেইনটেইন করবে ডিবিএ। এবং অ্যাক্সেস মেথড ডেফিনিশন, অ্যাক্সেস মেথড ডেফিনিশন কি, ওই যে একটু আগে আমি বললাম যে কে কে অ্যাক্সেস পাবে, এই মেথডটা কে ডিফাইন করে দিবে, ডিবিএ। ক্লিয়ার? তারপর কি ফিজিক্যাল অর্গানাইজেশন এবং স্কিমা এন্ড ফিজিক্যাল অর্গানাইজেশন মডিফিকেশন, মানে কি আপনার যে স্কিমা তৈরি করা হয়েছে ফিজিক্যাল লেয়ার এন্ড লজিক্যাল লেয়ারে, এই লজিক্যাল লেয়ার এন্ড ফিজিক্যাল লেয়ারগুলোর মডিফিকেশনটা কে করবে, ডিবিএ করবে। তারপর কি রুটিন মেইনটেনেন্স, আপনার যত মানে আপনার যেই আমি একটু আগে কি বললাম যে এই লোকটা কি করবে, অলওয়েজ মেইনটেনেন্সের উপর থাকবে, তার মানে তার প্রতিদিন প্রতিবার একটা করে রুটিন মেইনটেনেন্স করাই লাগবে। এই যে বড় বড় গুগলের ডাটা, আপনার কি মনে হয় যে ডাটাগুলো একটা মানে নরমাল সার্ভারের মধ্যে আছে? না, গুগলের ডাটা একটু সার্চ দিয়ে যে গুগলের ডাটা কি জানি ডাটাবেস যে সার্ভারটা, সার্ভার রুম বা ডাটা সেন্টারটা, ওটা দেখতে গেলে তার মানে কি, হ্যাঁ সমুদ্রের নিচে নাকি, মানে অবভিয়াসলি সিক্রেট জায়গা থাকবে। ডাটা আপনি জানেন ডাটা কতটুকু ইম্পর্টেন্ট, আপনার ডাটাগুলো কত ভাবে বিক্রি হইতেছে এটা জানেন, তাও 1-2 টাকায়।
আপনারা মাঝে মাঝে কোচিং সেন্টারে যে ডাটাগুলো দেন না, যে এই রকম দেখতে, মানে আপনার নামে আপনার আইডি, দেখবেন যে কতদিন পর হলো ওই কোচিং সেন্টারের ডাটাগুলো অন্য একটা অর্গানাইজেশনের কাছে চলে। আমি কি আপনাকে এই বলতেছেন, আপনার সাথে কি আমি কথা বলতে পারি? কেন মেসেজ আসে? এই ফ্যাক্টরগুলো কেন, তারা কেন এই টাকা দিয়ে ডাটাগুলো কিনতেছে? জাস্ট ফর মার্কেটিং বিজনেস। ওকে স্যার ডেটার তো অনেকগুলো কপিও রাখা হয় না স্যার? ডেটার কপি রাখা হয় অবভিয়াসলি, কারণ ব্যাকআপ না থাকলে আপনি যেমন গুগল ড্রাইভের কথা চিন্তা করেন, আপনি একটা প্রজেক্ট করলেন, সেই প্রজেক্টটা যদি গুগল ড্রাইভের মধ্যে না রাখেন, আপনি যদি প্রজেক্টটা সামহাও ক্র্যাশ খায়, বা আপনি গিটহাবের মধ্যে যদি না রাখেন, প্রজেক্টটা যদি ক্র্যাশ খায়, তখন আপনি কি করবেন? আবার করতে হবে। ওকে আচ্ছা, periodically backing up the data, এই যে একটু আগে যেটা উনি বলছেন, স্যার একটা মিস করছেন, backing of authorization of data access। আচ্ছা সরি আচ্ছা, এটা periodically backing up যেটা উনি একটু আগে বললেন, যে ডাটা ব্যাকআপের যে কাজটা করে, ডাটা ক্র্যাশ খাইতেই পারে, ওকে, ডাটা সেন্টার উঠতেই পারে, কিন্তু সেখান থেকে আপনি ডাটা কিভাবে ব্যাকআপ করতেছেন সেটা ডিবি এর কাজ। ওকে, এবার তো বুঝছেন যে আমাদের ডাটাবেজ অ্যাডমিনিস্ট্রেটর নাই কেন, কারণ আমাদের সবগুলো অর্গানাইজেশনের সার্ভার, মানে ডাটা সেন্টার বা সার্ভার খুবই কম। আপনি যদি বাইরে কাজ করেন তখন বুঝবেন যে আমাদের দেশের কি অবস্থা। তাহলে আমাদের সিস্টেমগুলো চলে কি বলে কাজ লাগে যেমন বর্ষার উপর ভাই আসি, সমস্যা নাই, চলতেছে এটাই চলতেছে। আপনি চিন্তা করেন, আপনি কয় টাকা দিয়া ওয়াইফাই নিচ্ছেন? 500 টাকায় হলো 7-8 এমবিপিএস 10 এমবিপিএস জীবনও পাইছেন? আপনি বলেন যে ফুল আপনি যদি একদিন পাইছেন, তাও আপনার ফার্স্ট.com দিয়ে চেক করাইতেছে, যেটা দিয়ে আপনার হলো দেখাচ্ছে অন্য স্পিডটা, আপনার ওই রিজিওনাল স্পিডটা দেখাচ্ছে, আপনার লাইনের স্পিড সে জীবনও দেখে না। আপনি তো হ্যাঁ, আপনি তো খুব খুশি যে 50 এমবিপিএস পাইতেছে, ওরে আগুন। আপনি জানেন 50 এমবিপিএস মানে কি? আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করলে যতটুকু টাইম লাগে না, মুভি এভাবে দেখা যাবে, এত দ্রুত কাজ করবে। কিন্তু কেন হচ্ছে না? কারণ হলো ওই যে ভাই আমাদের রিয়েল আইপি যেটা বলে, এটার দাম কিন্তু অনেক। 1350 টাকা মনে আপনি 1350 টাকায় নিতেছেন। রিয়েল আইপি যখন নেয় তখন সবাই কি করে জানেন? ওই রিয়েল আইপিটা শেয়ার্ড ভাবে কিনে, তখন এটা নাম কি হয়ে যায়? শেয়ার্ড আইপি, তাই না? যখন সবাই একসাথে কিনে তখন করতেছে কি, ওই যে যখন কিনে তখন আপনার একটা জিনিস যখন শেয়ার্ড হয়ে যাবে তখন স্পিড তো কমবে। তারা ঠিকই 10 এমবিপিএস কিনতেছে, কিন্তু ওইটা 3 জন নিচ্ছে, তার মানে কি 3.5 করে হচ্ছে, স্পিড তো আপ ডাউন হবে। আচ্ছা, গ্রেডিং অফ অথরাইজেশন অফ ডাটা অ্যাক্সেস। আচ্ছা, আপনাদের আমি বলি, শুনেন, প্রায়োরিটি বলতে অথরাইজেশনের কিছু ফ্যাক্টর আছে না? শুনেন, আপনি যখন একটা জিনিস অথরাইজ করবেন তখন আপনি অনেক কিছু চেক করবেন না, কিন্তু চেক করার আগে আপনি কোনটা দিয়ে তাকে অথরাইজ করবেন। যেমন গুগল যেটা করে বা ফেসবুক যেটা করে, যে এখন ওই সিস্টেম আছে যে ওই যে গুগল জিমেইলে মেইল আসে, আপনি ফিজিক্যালি সেই মেইলটাকে ট্যাপ করতেছেন, তাই না? মেইল আসার পর বলতেছে এই 3টা নাম্বার, আপনি যদি এটাই হন তাহলে আপনি 3টা নাম্বারের মধ্যে যে কোনো একটা ক্লিক করেন, দেখেন দিস ইজ দ্য অথরাইজেশন টেকনিক। না, তারপর আবার 3টা নাম্বার দেয়। এখন ফেসবুকের নাম্বার আছে, হ্যাঁ, কিন্তু এখন আপনি তারা তাকে কিসের প্রায়োরিটি দিছে তাহলে বলেন তো? জিমেইল কে প্রায়োরিটি দিছে না? ওকে, এখন আপনার সেকেন্ড প্রায়োরিটি কি হইতে পারতো? হোয়াটসঅ্যাপে মেসেজ আসে না, ফোনে আসে না, এক মহিলা বলে 01 এরকম করে একটা আওয়াজ আসতে পারে না? তার মানে কি, সে চাইলেই প্রথমেই সে ফোন নাম্বারের অপশনটা দিতে পারতো, সে চাইলেই প্রথমেই হোয়াটসঅ্যাপের অপশনটা দিত, বাট বাই ডিফল্ট কোনটা দিছে? জিমেইল, হুইচ ইজ সিকিউর। তার মানে কি, সে অথরাইজেশনটাকে গ্রেডিং করতেছে যে ওকে এইটা আমার বেশি সিকিউর, এটা একটু কম, এটা একটু কম। কারণ ফোন চুরি হইতেই পারে, ফোন নাম্বার একটাই আপনার, কিন্তু আপনার কি জিমেইলটা চুরি হইলো কি, আপনার অ্যাক্সেস তো থাকা উচিত অন্য একটা ডিভাইসে, তাই না? এই জন্য তারা এভাবে গ্রেডিংটা করে। এটারও অ্যাক্সেস কার কাছে দেওয়া? ডিবি এর কাছে। ওকে, তারপর কি, এনশিওরিং দ্যাট এনাফ ফ্রি ডিস্ক স্পেস ইজ अवेलेबल ফর নরমাল অপারেশন এন্ড আপগ্রেডিং ডিস্ক স্পেস অ্যাজ রিকোয়ার্ড। শুনেন, মানে যেটা আমি আপনাদের বলতেছিলাম, স্টোরেজ আর্কিটেকচার যদি ঠিকমতো না বানায়
তাহলে সে কখনো ফ্রি স্পেস রাখতে পারবে না। সে কখনোই কি রাখতে পারবে না? ফ্রি স্পেস রাখতে পারবে না। কারণ কি? আপনি যখন স্টোরেজ আর্কিটেকচারটা নরমালি আপনি রেখে দিতেছেন, যে জানতে পারে ডাটা রাখতেছেন, তাহলে কি তার আপডেটের টাইমে কি নরমালি সেই ডাটাটা পাওয়ার কথা না। তখন সে কি করার কথা? সে অনেকগুলো স্পেস খেতে থাকবে। কিন্তু ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন তাহলে অ্যাডমিনিস্ট্রেটর রেখে লাভ কি? এটা তো নরমাল একটা মানুষও করতে পারে। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর কি করবে? আপনার এই জিনিসটা মেইনটেইন হবে যে স্পেসে অপটিমাইজ ইউজ হচ্ছে নাকি। এখন কি বুঝতে পারতেছেন অপটিমাইজ জিনিসটা কি? প্রপার ইউজ, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হচ্ছে নাকি সেটা কি করবে? ডিবিএ। ওকে, তারপর কি আছে? বাটন ওকে, monitoring jobs running on the database and ensuring that performance is not degraded by very expensive tasks submitted by some. ওকে, আপনারা এই কথাটা যখন রিয়েল লাইফ কাজে ইউজ করবেন তখন বুঝবেন। শুনেন, যখন ইউজার একটা ডাটাবেজে একটা ডাটা পাঠায়, সে, আমি আপনাদের সোজা উদাহরণ দিই, সে কি পাঠাইতে পারে? শুধু নাম আর কি পাঠাইতে পারে? আইডি পাঠাইতে পারে। আবার কোন ইউজার কি পাঠাইতে পারে? নাম, আইডি, পার্সোনাল অ্যাড্রেস, টিন নাম্বার, এনআইডি নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, তার ডেট অফ বার্থ, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, তার বাবার নাম, তার বাবার এনআইডি, আমার নাম। তার মানে কি? দেখেন, ইউজার এখানে কি করতেছে? ভেরি এক্সপেন্সিভ একটা টাস্ক পাঠাচ্ছে না। তার মানে কি? এইটার জন্য সে চেক করবে যে এই টাইমে ডাটাবেস যাতে ক্র্যাশ না হয়। ওকে, এই ডাটাবেস ক্র্যাশ খাওয়ার কাহিনী আপনারা প্রজেক্ট করার টাইমে পাইতে পারেন, বাট আমি আপনাদের বলি এই ডাটাবেস যাতে ক্র্যাশ না খায় এই জিনিসটাকে মেইনটেইন করতেছে ডিবিএ। আচ্ছা, ডিবিএ পাবো? হ্যাঁ, ডিবিএ পাবো। পাবো করবে। আমাদের তো বেশি আছে, আমাদের তো বড় ইউনিভার্সিটি এত বড় বড় ডাটা, বড় বড় কোম্পানিতে ডিবিএ নেই ওই ইউনিভার্সিটিতে। অ্যানসার দিতে পারবো না। এই কোশ্চেন না করি যাতে বলো না সবসময় সত্যি কথা বলতে হয় না। আচ্ছা, ওগুলা হিস্টরি ছিল। এখন থেকে আপনারা সবাই এখন ঘুম থেকে উঠে যারা যারা ঘুমায় আছিলেন, খুবই বোরিং পড়াইছি আমি নিজেও জানি। এখন থেকে আপনারা দেখলেই শান্তি পাবেন একদম, মানে এখন থেকে শুরু হবে আপনাদের। যদি শান্তি না আসে তখন কি করব? স্যার পোর্টালে দিয়ে দিবেন না পিডিএফ টা? ওকে, একদম ঠিক কথা বলে। শুরু করি। আমাদের সম্পূর্ণ এই চ্যাপ্টারটা লজিক্যাল, কোনো থিওরি নাই। মানে মোটামুটি থিওরি থাকবে কিন্তু ওই লজিক্যাল সেগমেন্টগুলো বোঝার জন্য। ওকে, এখন সবাই ঘুম থেকে উঠে, যতজন ঘুমায় আছে শান্তি। তারপর থিওরি, ওকে, হ্যাঁ, থিওরি, হ্যাঁ, ইন্ট্রোডাকশন একদম ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটরকে দেখেন না। এখন এই জিনিসগুলো আপনি জাস্ট জেনে রাখবেন। এখন আপনি বলতে পারবেন যে অ্যাকচুয়ালি ও বাই দ্য যদি কেউ ডিবিএ তে আপনার ক্যারিয়ার করতে চান তাহলে আপনার অবভিয়াসলি ডাটাবেস মাস্টার্স করতে হবে। সেটা তো ক্যারিয়ারে বাংলাদেশে নাই, ক্যারিয়ার করব কিভাবে? এটা তো আরো ভালো না? এটা যে বাইরে আরো ভালো। বিদেশ যাব। ওকে, শুনেন, শুরু। এই চ্যাপ্টারে আমরা এই জিনিসগুলো পড়বো, বাট এই জিনিসগুলোর আগে আমরা এইটা একটা টেবিল। শুনেন, ভালো মতো শুনেন। অ্যাট্রিবিউট মানে কি? কলাম। কলাম। অ্যাট্রিবিউট ফিল্ড। অ্যাট্রিবিউট মানে কি? কলাম। টাপল মানে কি? রো। টাপল মানে কি? এই জিনিসটা সুন্দর মতো আপনারা খাতায় লিখে নেন, কারণ এখন আমি টাপল আর অ্যাট্রিবিউট ছাড়া কিছু বলবো। জি স্যার। ওকে, এখন বলেন একটা পারসনের প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য অ্যাট্রিবিউট অ্যাক্সেস করব না টাপল? টাপল। আর যদি আমি স্পেসিফিক একটা কোনো কিছু চাচ্ছি সেটার জন্য কি? কলাম। অ্যাট্রিবিউট। বললাম কি অবস্থা? স্যার আমি তাতে দেখেন এটা পুরো নাম বলতে পারবো না, ভালো প্র্যাকটিস করতে হবে। তাদের পুরো জিনিস আগে চিনি। সাত সাত